আজ আমরা পড়ব হলো কান্টস ক্রিটিক্যাল থিওরি অফ নলেজ বা কান্টের বিচারবাদ। আচ্ছা, আমরা দার্শনিক কান্টের নাম অনেক শুনেছি। তাকে এমন একজন দার্শনিক বলা হয় যিনি কেবল অভিজ্ঞতাবাদ এবং কেবল বুদ্ধিবাদকে প্রাধান্য না দিয়ে তিনি কি করেছেন, এদের উভয় মতবাদেরই একটা সমন্বয় সাধন করেছেন তার তত্ত্বে। আর এই কারণেই কান্টকে মহান দার্শনিক বলা হয়, যেহেতু তিনি একজন বিচারবাদী দার্শনিক এই কারণে যেহেতু তিনি তার দর্শনের মধ্যে দিয়ে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের সমন্বয় সাধনকেই দেখিয়েছেন এবং সেটাকে প্রমাণ করে দেখিয়েছেন যে কিভাবে আমাদের যখন জ্ঞান হয় তখন আমাদের কেবল বুদ্ধির সাহায্যে নয় বা কেবল অভিজ্ঞতার সাহায্যে নয়, বরং উভয়ের সমন্বয় সাধনের ফলেই আমাদের প্রকৃত জ্ঞান সম্ভবপর হয়। আচ্ছা, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন কি, যে আমাদের জ্ঞানে যেরকম আবশ্যিকতা থাকবে, সার্বিকতা থাকবে, সেরকম আমাদের জ্ঞানে নতুনত্বও থাকবে। আবশ্যিকতা এবং সার্বিকতা বুদ্ধির ব্যাপার, আর নতুনত্ব অভিজ্ঞতার ব্যাপার। কেননা অভিজ্ঞতার মাধ্যমেই আমরা নতুন বাহ্যিক নতুন বিষয়কে জানি, সেই জন্য সেই জ্ঞানে আমার নতুনত্বও থাকবে, আবার কি থাকবে না, আবশ্যিকতা সার্বিকতাও থাকবে। গণিতের আবশ্যিকতা সার্বিকতাও থাকবে এবং অভিজ্ঞতার নতুনত্বও থাকবে। এখন কান্টের এই জ্ঞানতত্ত্বকে বোঝবার আগে আমাদের কয়েকটি বচন সম্বন্ধে জেনে নেওয়া খুব জরুরি। সেটা হলো কান্ট যে জ্ঞানের যে বিষয়গুলির কথা উল্লেখ করেছেন, যে সেটা হচ্ছে যে একটা হচ্ছে পূর্বতসিদ্ধ জ্ঞান বা প্রায়রাই জ্ঞান, প্রায়রাই নলেজ, পরতসিদ্ধ জ্ঞান বা পস্টেরিয়রাই নলেজ, এছাড়া বিশ্লেষক জ্ঞান বা অ্যানালিটিক নলেজ এবং সংশ্লেষক জ্ঞান বা সিনথেটিক নলেজ। এখন এই চার প্রকার নলেজ কী ধরনের সেটা আগে আমাদের জেনে নেওয়া দরকার। এবং কান্ট মনে করছেন এই চার প্রকার নলেজের সমন্বয়েই মাধ্যমেই জ্ঞান সম্ভব হয়, এবং তার মধ্যে তিনি অবশ্য করেই একটি বিশেষ প্রকারের নলেজকে সবথেকে গুরুত্বপূর্ণ বলেছেন, এবং তিনি বলেছেন যে এই ধরনের নলেজের ফলেই যে জ্ঞান হয়, সেই জ্ঞানই কি থাকে না, সার্বিকতাও থাকে, আবশ্যিকতাও থাকে এবং অন্যদিকে নতুনত্বও থাকে, এবং সেই ধরনের জ্ঞানকেই তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেই ধরনের জ্ঞানকে উনি বলছেন হচ্ছে সংশ্লেষক পূর্বতসিদ্ধ জ্ঞান বা প্রায়রাই সিনথেটিক নলেজ। अच्छा, तो कांट एक महान फिलोसोफर थे। वो कह रहे थे कि केवल बुद्धि और केवल वो जो अभिज्ञता है, केवल बुद्धि केवल अभिज्ञता, इसको वो मानते नहीं थे। वो कह रहे थे कि अभिज्ञता एंड बुद्धि इसको एक साथ समन्वय साधन करने से ही ज्ञान संभवपर हो सकता है। इसलिए वो उसका ज्ञान तत्व समझने से पहले हम लोग 4 टाइप्स ऑफ नॉलेज को समझेंगे। क्या नॉलेज है ये? एक नॉलेज है एनालिटिक नॉलेज, एक प्रकार नॉलेज है सिंथेटिक नॉलेज, एक प्रकार नॉलेज है प्रायराई नॉलेज, और एक प्रकार नॉलेज है पोस्टेरियोराई नॉलेज। ठीक है, तो हम लोग पहले समझेंगे एंड धीरे धीरे बाद में और उसका ज्ञान तत्व भी समझेंगे। अच्छा, तो কান্ট প্রায়রাই নলেজ বলতে কি বুঝিয়েছেন, বা কান্ট পূর্বতসিদ্ধ জ্ঞান বলতে কি বুঝিয়েছেন? কান্ট বলছেন, আ প্রপোজিশন হুজ জাস্টিফিকেশন ডাজ নট রিলাই আপন এক্সপিরিয়েন্স। আ প্রপোজিশন হুজ জাস্টিফিকেশন ডাজ নট রিলাই আপন এক্সপিরিয়েন্স।
ये है এ প্রায়রাই নলেজ। তো এ প্রায়রাই নলেজ বা পূর্বতঃসিদ্ধ জ্ঞান কি? পূর্বতঃসিদ্ধ জ্ঞান হলো পূর্ব হতেই সিদ্ধ, অর্থাৎ যে জ্ঞানকে জানার জন্য আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয় না, যা অভিজ্ঞতার পূর্ব হতেই সিদ্ধ, অর্থাৎ যাকে আমি অভিজ্ঞতার পূর্ব থেকেই আগে থেকেই জানি, যার জন্য আমার অভিজ্ঞতার দরকার নেই, এই ধরনের জ্ঞান। এক্সাম্পল, इस टाइप ऑफ ज्ञान की एग्जाम्पल 7 + 5 = 12, 5 + 3 = 8, ऐसा 4 + 2 + 2 = 4, ऐसा, बा ऑल बैचलर्स आर अनमैरिड, ऐसा। ये सब जो स्टेटमेंट्स है, ये सब स्टेटमेंट्स इस टाइप ऑफ ज्ञान को प्रदर्शन करता है। তো এই ধরনের জ্ঞানের যে উদাহরণ কান্ট বলছেন সেটা হলো, যেমন মনে করা যাক যে 7 + 5, 7 + 5 = 12, বা আর কি আমরা এরকম বলতে পারি যে 5 + 4 = 9, এই ধরনের জ্ঞান, বা 2 + 2 = 4, এই ধরনের জ্ঞান। তাহলে এই ধরনের জ্ঞান কি? পূর্ব হতেই সিদ্ধ। এই ধরনের জ্ঞানের আমরা মনে করছি একটা জ্ঞানের যে বচন, সেই বচনে আমরা কি থাকে, আমরা জানি যে একটা সাবজেক্ট থাকে, একটা প্রেডিকেট থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা বিধেয় থাকে। यहाँ पर सब्जेक्ट कौन सा है? यहाँ पर सब्जेक्ट है 7 + 5। यहाँ पर प्रेडिकेट कौन सा है? प्रेडिकेट है 12। ठीक है ना? तो ये ज्ञान है पहले से ही माने एक्सपीरियंस के पहले से ही ये ज्ञान सिद्ध है, इसलिए इस ज्ञान का नाम है ए प्रायराई नॉलेज। এই জ্ঞান অভিজ্ঞতার পূর্ব হতেই সিদ্ধ। এই জ্ঞানের উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হচ্ছে 7 + 5, বিধেয় কোনটা? বিধেয় হচ্ছে 12। ঠিক আছে, উদ্দেশ্য 7 + 5, বিধেয় 12, দুটো তো একই জিনিস বোঝাচ্ছে। তাহলে এই জ্ঞান অভিজ্ঞতার পূর্ব হতেই সিদ্ধ, কারণ কি আমরা জানি 7 + 5 অর্থাৎ 7 + 5 যুক্ত করলে কি হয় না 12ই হয়, অর্থাৎ এটা অভিজ্ঞতার পূর্ব হতেই সিদ্ধ, এটা আমরা জানি। তাই জন্য এই জ্ঞান হচ্ছে পূর্বতঃসিদ্ধ জ্ঞান। আর একটা উদাহরণ আমরা এরকম বলতে পারি যে সকল অবিবাহিত ব্যক্তি হয় অবিবাহিত, এই ধরনের কথা বলা মানে কি? এই ধরনের কথার আমার উদ্দেশ্য কোনটা? না অবিবাহিত। আর এই ধরনের বিধেয় কোনটা? বিধেয় হচ্ছে অবিবাহিত। তাহলে সকল অবিবাহিত ব্যক্তি অবিবাহিত, এই কথা বলার মানে হচ্ছে কি যে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এই ধরনের এই ধরনের জ্ঞান অভিজ্ঞতার পূর্ব হতেই সিদ্ধ, কারণ এই অবিবাহিত ব্যক্তি যে অবিবাহিত এটা জানার জন্য আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে না। এটা আমরা ওই বাক্য থেকে ওই বচন থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে অবিবাহিত ব্যক্তি মানেই সে অবিবাহিতই হবে, অবিবাহিত পুরুষ মানে সে অবিবাহিতই হবে, এটা জানার জন্য আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে না। বা মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা জানার জন্য আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে না। কেমন? আচ্ছা, এরপর হচ্ছে এ পস্টেরিয়রাই নলেজ। এ পস্টেরিয়রাই নলেজ কি না? আ প্রপোজিশন হুজ জাস্টিফিকেশন ডাজ রিলাই আপন এক্সপিরিয়েন্স। আ প্রপোজিশন হুজ জাস্টিফিকেশন ডাজ রিলাই আপন এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে প্রপোজিশনের কি হচ্ছে না যে যাকে আমার কি হচ্ছে না অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে, যে বাক্যকে জানার জন্য, যে বাক্যের সত্যতা বিচার করার জন্য আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে, সেই ধরনের বাক্য হচ্ছে এ পস্টেরিয়রাই বাক্য বা পরতসাধ্য বাক্য। পরতসাধ্য মানে অভিজ্ঞতার পরেই এটা সাধ্য হচ্ছে, তাই জন্য এই বাক্যের নাম হচ্ছে পরতসাধ্য। আচ্ছা, তাহলে এই বাক্যের এটার এক্সাম্পল কি? इसका एग्जाम्पल ऑल बैचलर्स आर अनहैप्पी और टेबल्स एग्जिस्ट। इस टाइप ऑफ नॉलेज ये है ए पोस्टेरियोराई नॉलेज, क्योंकि इसको जानने के लिए हम लोगों का ये जो एक्सपीरियंस के ऊपर हम लोग को डिपेंड करना पड़ता है। ऑल बैचलर्स आर अनहैप्पी
वो हैप्पी है कि अनहैप्पी है, इसको जानने के लिए हम लोग का क्या करना पड़ता है, हम लोग का एक्सपीरियंस के ऊपर डिपेंड करना पड़ता है। टेबल्स एग्जिस्ट कि नॉन एग्जिस्ट, इसको जानने के लिए हम लोगों का एक्सपीरियंस के ऊपर डिपेंड करना पड़ता है। इसलिए एक्सपीरियंस के ऊपर डिपेंड करना पड़ता है, इसलिए इस टाइप ऑफ नॉलेज है ए पोस्टेरियोराई नॉलेज। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরতসাধ্য জ্ঞান কি? পরতসাধ্য জ্ঞান হচ্ছে যে যাকে জানার জন্য আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে, অর্থাৎ যে জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভর করে, অভিজ্ঞতা ছাড়া যে জ্ঞান সম্ভব নয়। যেমন কি, যেমন সব অবিবাহিত পুরুষ কি বা সব অবিবাহিত ব্যক্তি কি মানে অসুখী, এরম যদি আমি বলি, অর্থাৎ অবিবাহিত ব্যক্তি সুখী না অসুখী এটা জানার জন্য কিন্তু আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে। অবিবাহিত পুরুষ অবিবাহিত এটা জানার জন্য আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে না, কারণ অবিবাহিত পুরুষের মধ্যেই আছে যে সে অবিবাহিত, মানে অবিবাহিত পুরুষ অবিবাহিত, এটা অভিজ্ঞতার পূর্ব হতেই সাধ্য, পূর্ব হতেই সিদ্ধ, সেই জন্য এই ধরনের বচন ছিল পূর্বত সিদ্ধ। কিন্তু আমি যদি বলি অবিবাহিত পুরুষরা অসুখী, তাহলে সে সুখী না অসুখী এটা জানার জন্য কিন্তু আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে। তাই জন্য এই ধরনের বচন কি হচ্ছে, এই ধরনের বচন হয়ে যাচ্ছে পরতসাধ্য বচন। কেমন? আচ্ছা, এরপর কি, এরপর আমি আসছি হচ্ছে অ্যানালিটিক প্রপোজিশন বা বিশ্লেষক বচন। আচ্ছা, বিশ্লেষক কি বলছে না, আ প্রপোজিশন হুজ প্রেডিকেট কনসেপ্ট ইজ কন্টেন্ট ইন ইটস সাবজেক্ট কনসেপ্ট। তাহলে কি বলছে, আ প্রপোজিশন হুজ প্রেডিকেট কনসেপ্ট ইজ কন্টেন্ট इन इट सब्जेक्ट कॉन्सेप्ट। তার মানে কি, যার जिसका प्रेडिकेट कॉन्सेप्ट ऑलरेडी सब्जेक्ट कॉन्सेप्टर मध्य कंटेंट माने सब्जेक्ट कॉन्सेप्टर मध्य ऑलरेडी वो है, जिसका सब्जेक्ट को एनालिसिस करने से ही प्रेडिकेट मिल जाता है, वो है एनालिटिक प्रपोजिशन, वो है एनालिटिक नॉलेज। ठीक है ना? तो एनालिटिक नॉलेज क्या है ना, जिसका सब्जेक्ट को एनालिसिस करने से ही प्रेडिकेट मिल जाता है, वो है एनालिटिक नॉलेज। वो है एनालिटिक प्रपोजिशन, जिसका सब्जेक्ट को एक्सप्लेन करने से ही प्रेडिकेट मिल जाता है, जिसका सब्जेक्ट के अंदर ही प्रेडिकेट है, ऑलरेडी है। अच्छा, তার মানে কি, বিশ্লেষক বচন কি না, যেখানে আমি উদ্দেশ্যকে বিশ্লেষণ করলেই বিধেয়কে পেয়ে যাই, সেই ধরনের বচনকে আমি বলবো বিশ্লেষক বচন। মানে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে, মানে উদ্দেশ্যের মধ্যে অলরেডি বিধেয় থাকছে, তাই উদ্দেশ্যকে বিশ্লেষণ করলেই আমি বিধেয়কে পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে ওই ধরনের বচনটাও খুব ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা কিন্তু একদম বিশ্লেষক বচনই হচ্ছে, কারণ মানুষ কথাটার মধ্যে সে যে জীব, সে তো অবশ্যই জীব এবং সে তার বুদ্ধিবৃত্তি রয়েছে। সকল প্রাণীদের মধ্যে একমাত্র মানুষেরই বুদ্ধিবৃত্তি রয়েছে, সেই হিসাবে বুদ্ধিবৃত্তি, হ্যাঁ কুকুর শিম্পাঞ্জি এদেরও রয়েছে বুদ্ধিবৃত্তি, কিন্তু মানুষেরই সেই লেভেলের বুদ্ধিবৃত্তি রয়েছে, তাই মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। তাহলে বলা হচ্ছে কি, যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, যখন এই কথাটা আমি বলি তখন মানুষ পদটাকে বিশ্লেষণ করলেই আমি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই কথাটাকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলেই আমি বিধেয়কে পেয়ে যাচ্ছি। মানুষ হচ্ছে উদ্দেশ্য, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হচ্ছে বিধেয়। কেমন? তাহলে এই ধরনের বচন হচ্ছে আমার বিশ্লেষক বচন। এখানে কি উদাহরণ দিয়েছে, এখানে বলছে অল ব্যাচেলার্স আর আনম্যারিড। এক্সাম্পল, অল ব্যাচেলার্স আর আনম্যারিড, বা অল ট্রায়াঙ্গলস হ্যাভ 3 সাইডস, এই ধরনের বচন। তাহলে ऑल बैचलर्स आर अनमैरिड, बैचलर्स सब्जेक्ट है, अनमैरिड प्रेडिकेट है। सब्जेक्ट को एनालिसिस करने से ही प्रेडिकेट मिल जाता है। बैचलर्स को एनालिसिस करो, प्रेडिकेट मिल जाएगा। बैचलर्स को एनालिसिस करने से ही वो अनमैरिड उसका अंदर ही अनमैरिड ये क्वालिटी नहीं तो है, इसलिए उसको एनालिसिस करने से ही अनमैरिड मिल जाता है। ऑल ट्रायंगल्स हैव 3 साइड्स, ट्रायंगल्स ये इस सब्जेक्ट को एनालिसिस करने से ही उसका जो 3 साइड्स ये प्रेडिकेट ये मिल जाता है ना। ट्रायंगल सब ट्रायंगल का क्या है, 3 साइड्स है, तो ट्रायंगल को एनालिसिस करने से ही 3 साइड्स ये प्रेडिकेट मिल जाता है। इसलिए इस टाइप ऑफ प्रपोजिशन है एनालिटिक प्रपोजिशन, বা इस टाइप ऑफ नॉलेज है एनालिटिक नॉलेज। ঠিক আছে না? তাহলে এই ধরনের বচনের এক্সাম্পল বা উদাহরণ কি হতে পারে না, সব ব্যাচেলারই বা সব অবিবাহিত ব্যক্তি হয় অবিবাহিত।
এরম ধরনের যদি আমি বলি, বা সব সব ত্রিভুজেরই তিনটে দিক আছে, বা সব ত্রিভুজেরই তিনটে সাইড আছে বা তিনটে দিক আছে, এইভাবে যদি বলি, বা সব ত্রিভুজই তিন বাহু দ্বারা গঠিত, এভাবে যদি বলি, তাহলে ত্রিভুজ আর তিন বাহু দ্বারা গঠিত, ত্রিভুজকে বিশ্লেষণ করলেই তার মধ্যে তিন বাহু, এই প্রেডিকেটটা আমি পেয়ে যাচ্ছি। ত্রিভুজ এই উদ্দেশ্যকে বিশ্লেষণ করলেই সেটা যে তিন বাহু দ্বারা গঠিত, এই এই বিধেয়কে আমি পেয়ে যাচ্ছি। ফলে এই ধরনের বচন হচ্ছে গিয়ে আমার বিশ্লেষক বচন। ঠিক আছে? আচ্ছা, সিনথেটিক প্রপোজিশন। এবার আসছি আমরা সংশ্লেষক বচনে। আচ্ছা, কি বলছে? বলছে যে প্রপোজিশন হুজ প্রেডিকেট কনসেপ্ট ইজ নট কন্টেন্ট ইন ইট সাবজেক্ট কনসেপ্ট বাট ইটস রিলেটেড। প্রপোজিশন হুজ প্রেডিকেট concept proposition whose predicate concept is not content in its subject concept, whose predicate concept is not content in its subject concept। हाँ, तो क्या कह रहा है ये इस टाइप ऑफ वचन, इस टाइप ऑफ प्रपोजिशन ये कह रहा है कि इस सब्जेक्ट कॉन्सेप्ट के अंदर प्रेडिकेट कॉन्सेप्ट नहीं रहता है। इस सब्जेक्ट को एनालिसिस करने से प्रेडिकेट नहीं मिल जाता है। प्रेडिकेट अलग से कोई नया इंफॉर्मेशन देता है। इस टाइप ऑफ प्रपोजिशन है सिंथेटिक प्रपोजिशन। जिस प्रपोजिशन में प्रेडिकेट नया कोई इंफॉर्मेशन देता है वो उस टाइप ऑफ प्रपोजिशन है सिंथेटिक प्रपोजिशन, जिसका सब्जेक्ट को एनालिसिस करने से प्रेडिकेट नहीं मिल जाता है। ঠিক আছে? তাহলে এই ধরনের বচনকে কি বলছে? এই ধরনের বচন হচ্ছে আমার সংশ্লেষক বচন। সংশ্লেষক বচনের কি বৈশিষ্ট্য? এখানে বলা হচ্ছে যে এই ধরনের বচনে আমি উদ্দেশ্যকে বিশ্লেষণ করে বিধেয়কে পাই না, সেই ধরনের বচন হচ্ছে সংশ্লেষক বচন। মানে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলাম কিন্তু বিধেয়কে পেলাম না, অর্থাৎ বিধেয় তার মানে কি হলো? বিধেয়তে কোনো নতুন তথ্য আমার যোগ হয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে কোনো নতুন ইনফরমেশান আমার বিধেয়তে আমি পাবো। যেখানে আমি উদ্দেশ্যকে বিশ্লেষণ করে বিধেয়কে পাবো না, সেই ধরনের বচনকে আমি বলবো, সেই ধরনের বচন হচ্ছে আমার সংশ্লেষক বচন। এই ধরনের বচনের উদাহরণ কি? এক্সাম্পল, অল ব্যাচেলার্স আর অ্যালোন, বা অল ক্রিচার্স উইথ হার্টস হ্যাভ কিডনিজ। আর কান্টস ওন এক্সাম্পল ইজ ऑल बॉडीज आर हेवी। अच्छा, बाद में ये देते हैं कांट्स ओन एग्जाम्पल। अच्छा, तार आगे बोली যে অল ব্যাচেলার্স আর অ্যালোন, অল ক্রিচার্স উইথ হার্টস হ্যাভ কিডনিজ। এই ধরনের বচন মানে অল ব্যাচেলার্स আর অ্যালোन, बैचलर्स को एनालिसिस करने से एलोन नहीं मिल जाता। एलोन समथिंग नया है जो सब्जेक्ट के अंदर नहीं रहता। ठीक है ना? एलोन समथिंग नया इन्फॉर्मेशन देता है, सब्जेक्ट के बारे में कुछ नया इन्फॉर्मेशन देता है। सब्जेक्ट को एनालिसिस करने से एलोन नहीं मिल जाता। বা অল ক্রিচার্স উইথ হার্টস, অল ক্রিচার্স উইথ হার্টস, এমন ক্রিচার যাদের হার্ট আছে কী বলছে? হ্যাভ কিডনিজ। হ্যাঁ, মানে তাদের যে কিডনিও আছে। অল ক্রিচার্স উইথ হার্টস, ऑल क्रीचर्स विथ हार्ट्स ये है सब्जेक्ट, हैव किडनीज ये समथिंग नया इन्फॉर्मेशन है। ठीक है ना? तो इस टाइप ऑफ प्रपोजिशन है सिंथेटिक प्रपोजिशन। বা আচ্ছা, তো আচ্ছা, তাহলে সিনথেটিক বা আমার সংশ্লেষক বচনের বচনগুলো কি না? অল ব্যাচেলার্স আর অ্যালোন, মানে আমি যদি বলি যে সব অবিবাহিত পুরুষই একা, এই কথাটা যখন আমি বলছি না, একা কথাটা কিন্তু আমার কিন্তু ওই অবিবাহিত পুরুষ, ওই উদ্দেশ্যকে বিশ্লেষণ করে একা কথাটা কিন্তু আমরা পাচ্ছি না। একা কথাটা কি হচ্ছে? কিছু নতুন ইনফরমেশান দিচ্ছে আমার উদ্দেশ্য সম্পর্কে। তাহলে উদ্দেশ্যকে বিশ্লেষণ করে যেখানে আমি বিধেয়কে পাচ্ছি না, সেই ধরনের বচনই আমার হয়ে যাচ্ছে সংশ্লেষক বচন। তাহলে যখন আমি বলছি সকল অবিবাহিত পুরুষ হয় একা, তাহলে এই ধরনের বচন হয়ে যাচ্ছে আমার সংশ্লেষক বচন। বা আমি যখন বলছি যে মানে সমস্ত জীবের যাদের কী রয়েছে না, যাদের হৃদয়, যাদের হৃৎপিণ্ড রয়েছে, সমস্ত জীব যাদের হৃৎপিণ্ড রয়েছে তাদের কিডনি আছে, এরকম ধরনের কথা যখন আমি বলছি, সমস্ত জীব যাদের হৃৎপিণ্ড রয়েছে, এই পুরো কথাটা জীব যাদের হৃৎপিণ্ড রয়েছে পুরোটা হচ্ছে আমার কি? পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট বা উদ্দেশ্য। এবার এই জীব যাদের হৃৎপিণ্ড আছে, এই উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে তাদের কিডনিও আছে, এটা কিন্তু পাই না। তাহলে তাদের কিডনি আছে, এই কিডনি আছে ব্যাপারটা আমার কিছু নতুন তথ্য দিচ্ছে, সেই জন্য এই ধরনের বচনও হচ্ছে আমার
সংশ্লেষক বচন। কেমন? আচ্ছা, এবার কান্টের নিজস্ব কিছু এক্সাম্পল রয়েছে অ্যানালিটিক প্রপোজিশন সম্বন্ধে আর হচ্ছে সিনথেটিক প্রপোজিশন সম্বন্ধে বা বিশ্লেষক বচন সম্বন্ধে আর সংশ্লেষক বচन সম্बंधे। तो ये एनालिटिक प्रपोजिशन जो है, एनालिटिक प्रपोजिशन में कांट का जो ओन एग्जाम्पल है वो है ऑल बॉडीज आर एक्सटेंडेड। ऑल बॉडीज आर एक्सटेंडेड ये है एनालिटिक वचन का एग्जाम्पल, कांट का खुद का दिया हुआ एग्जाम्पल। ऑल बॉडीज आर एक्सटेंडेड। अच्छा, बॉडीज, ऑल बॉडीज इज ये है हमार सब्जेक्ट, बॉडीज है हमार सब्जेक्ट और एक्सटेंडेड ये है हमार प्रेडिकेट। तो बॉडीज को एक्सपेंड करने से वो एक्सटेंडेड है, ये पहले से ये उसको एक्सपेंड करने से ही एक्सटेंडेड वो एक्सटेंडेड है ये मालूम पड़ जाता है। तो इसलिए ये है एनालिटिक प्रपोजिशन बा एनालिटिक और एनालिटिक नॉलेज। ठीक है ना? तो बॉडीज़ को एक्सपेंड करने से ही वो एक्सटेंडेड है ये मालूम पड़ जाता है, इसलिए ये है एनालिटिक प्रपोजिशन বা অ্যানালিটিক নলেজ। তাহলে আমার কান্টের এক্সাম্পল কি? কান্টের এক্সাম্পল হলো আমার হচ্ছে এটা বিশ্লেষক বচন সম্বন্ধে যে সব জড়বস্তুরই কী রয়েছে না, বিস্তার আছে। সব জড়বস্তুর বিস্তার আছে। এখন জড়বস্তু আর বিস্তার, এখন জড়বস্তুকে আমি যদি এক্সপ্লেন করি, যদি আমি জড়বস্তু কথাটাকে বা জড়বস্তু এই যে উদ্দেশ্যটা, এখানে এই বচনে আমার উদ্দেশ্য কোনটা? জড়বস্তু। বিধেয় কোনটা? বিস্তার। তাই তো? সব জড়বস্তুর বিস্তার আছে, তাহলে জড়বস্তু উদ্দেশ্য, বিস্তার আছে, এটা বিধেয়। জড়বস্তু এই কথাটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে তার মধ্যে কিন্তু বিস্তার আছে কথাটা আমি পেয়ে যাব, কারণ জড়বস্তু মানেই তার বিস্তার থাকবে। ঠিক আছে না? এটা আমরা জানি। সেই জন্য এই ধরনের বচন হচ্ছে আমার বিশ্লেষক বচন। ঠিক আছে? এটা কান্টের নিজস্ব দেওয়া এক্সাম্পল, সেই জন্য এই এক্সাম্পলটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ যে সব জড়বস্তুরই বিস্তার আছে, তাহলে এই ধরনের উদাহরণ হচ্ছে আমার বিশ্লেষক বচনের উদাহরণ। अच्छा, अब सिंथेटिक प्रपोजिशन में जो कांट का दिया हुआ जो एग्जाम्पल है वो है ऑल बॉडीज आर हेवी। हैं माने ऑल बॉडीज आर हेवी, बॉडीज और हेवी, बॉडीज इसको एनालिसिस करने से वो हेवी है कि नहीं है ये पता नहीं चलता, इसको एक्सपीरियंस करना ही पड़ता है। और इसको वो बॉडीज़ वो हेवी है, ये एक नया इंफॉर्मेशन भी है। ठीक है ना? इसलिए ये है एनालिटिक प्रपोजिशन, ये है सिंथेटिक प्रपोजिशन, क्योंकि इसका सब्जेक्ट को एनालिसिस करने से प्रेडिकेट नहीं मिल जाता, इसलिए इस टाइप ऑफ प्रपोजिशन है सिंथेटिक प्रपोजिशन, क्योंकि इसमें इस सब्जेक्ट को एनालिसिस करने से प्रेडिकेट नहीं मिल जाता। তাহলে আমরা বিশ্লেষক বচনের উদাহরণ পেলাম, কান্টের দেওয়া উদাহরণ। এবার আমরা সংশ্লেষক বচনে কান্টের দেওয়া উদাহরণ দেখব। সেখানে কান্ট বলছেন কি যে সব জড়বস্তুরই, আগেরটা আমরা কি পেয়েছিলাম বিশ্লেষক বচনে, সব জড়বস্তুরই বিস্তার আছে। আর সংশ্লেষক বচনের উদাহরণ হিসেবে কান্ট বলছেন সব জড়বস্তুরই কি রয়েছে না, ওজন আছে। এখন সব জড়বস্তুরই ওজন আছে, জড়বস্তু কথাটাকে বিশ্লেষণ করলে ওজন কথাটাকে কিন্তু আমরা পাই না। তাহলে ওজন এই কথাটা কিন্তু আমার এখানে একটা নতুন ইনফরমেশন বা নতুন তথ্য যোগাচ্ছে, অর্থাৎ এখানে আমি উদ্দেশ্যকে বিশ্লেষণ করে বিধেয়কে পাচ্ছি না। সেই জন্য এই ধরনের বচনকে কান্ট বলেছেন যে সংশ্লেষক বচন। ঠিক আছে? তাহলে আমরা 4 ধরনের বচন পেলাম। हम लोग 4 टाइप्स ऑफ प्रपोजिशन पाया। क्या क्या? ए प्रायराई, ए पोस्टेरियोराई, অ্যানালিটিক, সিনথেটিক। আমরা 4 ধরনের বচন পেলাম। কি কি না? পূর্বতসিদ্ধ, পরতসাধ্য, বিশ্লেষক আর সংশ্লেষক। अब क्या करना है? अब ये देखना है कि किसके साथ कौन माने किस टाइप ऑफ वचन, किस टाइप ऑफ प्रपोजिशन के साथ किस टाइप ऑफ प्रपोजिशन मिलता है। तो कांट ये दिखाया कि ये जो ए प्रायराई प्रपोजिशन है, ए प्रायराई और एनालिटिक, ए प्रायराई प्लस एनालिटिक प्रपोजिशन। ए प्रायराई एनालिटिक माना पूर्वतसिद्ध বিশ্লেষক। ঠিক আছে? এ প্রায়রাই অ্যানালিটিক বা পূর্বতসিদ্ধ বিশ্লেষক।
इस टाइप ऑफ प्रपोजिशन होता है कि नहीं होता है? कांट माना होता है, ठीक है। ए प्रायरी प्लस एनालिटिक होता है। अच्छा, देन ए प्रायरी सिंथेटिक कांट माना होता है। देन ए पोस्टेरियोराई एनालिटिक, इसको कांट नहीं माना, कांट माना ए पोस्टेरियोराई, बट एनालिटिक इस टाइप ऑफ प्रपोजिशन कभी नहीं होता। इस टाइप ऑफ प्रपोजिशन हो ही नहीं सकता जो प्रपोजिशन के अंदर एक ही साथ ए पोस्टेरियोराई का गुण होगा एंड एनालिटिक का भी गुण होगा। इस टाइप ऑफ प्रपोजिशन कभी नहीं हो सकता। एंड देन ए पोस्टेरियोराई सिंथेटिक हो सकता है, ठीक है। तो कौन कौन प्रपोजिशन हो सकता है? ए पोस्टेरियोराई सिंथेटिक, ए प्रायरी एनालिटिक, ए प्रायरी सिंथेटिक। अच्छा, ए प्रायरी एनालिटिक और ए पोस्टेरियोराई सिंथेटिक ये तो हो ही सकता है। ए प्रायरी एनालिटिक एक ही टाइप का है, थोड़ा एक ही टाइप का है। ए पोस्टेरियोराई सिंथेटिक थोड़ा एक ही टाइप का है, ये तो हो ही सकता है। लेकिन ए प्रायरी सिंथेटिक इस टाइप ऑफ प्रपोजिशन को कांट माना कि इस टाइप ऑफ ज्ञान जो है, इस टाइप ऑफ नॉलेज जो है, ये है सबसे बढ़िया नॉलेज। हाँ, इसके बारे में बाद में हम लोग চর্চা করেंगे। তাহলে কান্ট কি বলছেন? কান্ট বলছেন এবার আমরা এই চার ধরনের জ্ঞানকে পরস্পরের সাথে যদি মেলাই তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এভাবে আমরা যদি বলি যে পূর্বতঃসিদ্ধ আর বিশ্লেষক হয়, পরিষ্কার বোঝা যাচ্ছে, অনেকটা কাছাকাছি আছে। পূর্বতঃসিদ্ধ এবং বিশ্লেষক এই ধরনের জ্ঞান হয়। আচ্ছা, তারপরে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক কান্ট বলেছেন হয়। আচ্ছা, পরতঃসাধ্য বিশ্লেষক কান্ট বলছেন এই ধরনের জ্ঞান কখনোই হয় না, কারণ কোনো জ্ঞান একই সঙ্গে পরতঃসাধ্য অর্থাৎ অভিজ্ঞতার পরে সাধ্য, আবার একই সঙ্গে সেটা বিশ্লেষক মানে উদ্দেশ্যকে বিশ্লেষণ করে বিধেয়কে পাওয়া যাবে, এই ধরনের জ্ঞান কোনো দিনই হতে পারে না। ফলে এই ধরনের জ্ঞানকে কান্ট না বলেছেন, অর্থাৎ এক্ষেত্রে ক্রস দিলাম, ঠিক আছে। তাহলে পরতঃসাধ্য বিশ্লেষক এই ধরনের জ্ঞান হয় না। আর কি পরতঃসাধ্য সংশ্লেষক কান্ট বলছেন হয়। তাহলে কোন কোন ধরনের জ্ঞান আমরা হয় বলে পেলাম কান্টের মতে? পরতঃসাধ্য সংশ্লেষক, পূর্বতঃসিদ্ধ বিশ্লেষক, এই ধরনের জ্ঞান তো হয় বোঝাই যাচ্ছে, কারণ এদের মধ্যে অনেকটাই মিল আছে। পূর্বতঃসিদ্ধর সঙ্গে বিশ্লেষকের মিল আছে, পরতঃসাধ্যর সঙ্গে সংশ্লেষকেরও মিল আছে, অনেকটা মিল রয়েছে, ফলে এই ধরনের জ্ঞান সম্ভব। কান্ট একটা বিশেষ প্রকারের জ্ঞানকে আরও সম্ভবপর বলছেন, সেটা হচ্ছে কি আমরা কি পেলাম? পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক। কান্ট বলছেন এই ধরনের জ্ঞান মানে এই পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক এই ধরনের জ্ঞান হচ্ছে জ্ঞানের সবথেকে উন্নত মানের জ্ঞান, এবং এই ধরনের জ্ঞানই আমাদের জ্ঞান রাজ্যে বেশি পাওয়া যায়, এবং এই ধরনের জ্ঞানই হচ্ছে সবথেকে উন্নত মানের জ্ঞান, এবং কান্টের অনেক উদাহরণও দেখিয়েছেন, ঠিক আছে। তাহলে এই ধরনের জ্ঞানের ব্যাপারে আমরা এবার দেখব। আচ্ছা, এখন ये जो है किस टाइप ऑफ नॉलेज के बारे में हम लोग जाना कि वो ए प्रायरी प्लस सिंथेटिक, ठीक है ना। ए प्रायरी सिंथेटिक ज्ञान के बारे में, नॉलेज के बारे में कांट कह रहा है कि इस टाइप ऑफ नॉलेज बहुत सारा है, एंड इस टाइप ऑफ नॉलेज ये सबसे बढ़िया नॉलेज है। एक ही साथ ये क्या देता है? एक ही साथ ये देता है कि एक्सपीरियंस के ऊपर ये ज्ञान नहीं डिपेंड करता है, और एक ही साथ इस टाइप ऑफ नॉलेज के सब्जेक्ट को एनालिसिस करने से प्रेडिकेट नहीं मिल पाता, ठीक है। एक ही साथ देखो, एक ही साथ ये क्या कह रहा है? ए प्रायरी भी है और सिंथेटिक भी है। तो ए प्रायरी क्या कह रहा है? ए प्रायरी कह रहा है कि इस टाइप ऑफ नॉलेज एक्सपीरियंस के ऊपर डिपेंड नहीं करता,
ये एक्सपीरियंस के ऊपर डिपेंड नहीं करता। और एक ही साथ वो नॉलेज है सिंथेटिक भी। सिंथेटिक क्या कह रहा है कि उसका जो सब्जेक्ट है, सब्जेक्ट कॉन्सेप्ट के अंदर प्रेडिकेट कॉन्सेप्ट नहीं रहता, बा सब्जेक्ट को एनालिसिस करने से प्रेडिकेट नहीं मिल जाता। प्रेडिकेट समथिंग नया इन्फॉर्मेशन देता है। तो एक ही साथ ये है नया इन्फॉर्मेशन वाला नॉलेज, और एक ही साथ ये है हम एक ही साथ ये नॉलेज में हम लोग एक्सपीरियंस के ऊपर डिपेंड नहीं करता। ये है ए प्रायरी नॉलेज, ठीक है ना। इसमें एक्सपीरियंस नहीं लगता, एक्सपीरियंस के ऊपर हम लोग नहीं डिपेंड करता है इस नॉलेज में। और ये नॉलेज एक ही साथ ए प्रायरी भी है और सिंथेटिक भी है। इस नॉलेज का जो एग्जाम्पल कांट ने दिया है, उस एग्जाम्पल वो है, बहुत सारा एग्जाम्पल दिया है। जो फेमस एग्जाम्पल है वो है 7 + 5 = 12। देखो 7 + 5 ये जो है ये है सब्जेक्ट, 12 है इस प्रपोजिशन का प्रेडिकेट। 7 + 5 = 12 मानो ये एक प्रपोजिशन है, तो 7 + 5 ये है प्रपोजिशन का सब्जेक्ट और 12 ये है प्रपोजिशन का प्रेडिकेट। इस सब्जेक्ट को ये टोटली है ए प्रायरी, ये तो समझ में आ ही गया, ये है ए प्रायरी नॉलेज, क्योंकि इस नॉलेज एक्सपीरियंस के ऊपर डिपेंड नहीं करता, ये ए प्रायरी ही है। लेकिन ये सिंथेटिक भी है। माने क्यों ये सिंथेटिक है? क्योंकि ये जो 7 है इसमें 12 नहीं है, प्लस के अंदर वो 12 इस प्रेडिकेट नहीं है, 5 के अंदर वो 12 प्रेडिकेट नहीं है, तो 7 के अंदर नहीं है। 7 को विश्लेषण करने से हम लोग 12 को नहीं पाता, प्लस को विश्लेषण करने से हम लोग 12 को नहीं पाता, 7 को एनालिसिस करने से हम लोग 12 नहीं पाता, प्लस को एनालिसिस करने से हम लोग 12 नहीं पाता, और 5 को भी एनालिसिस करने से हम लोग 12 नहीं पाता। तो 7 + 5 इसको एनालिसिस करने 7 प्लस एंड 5 ये तीनों को अलग अलग से एनालिसिस करने से हम लोग 12 नहीं पाता। इसलिए 12 जो है ना, ये एक नया इन्फॉर्मेशन है जो हम लोग सब्जेक्ट को एनालिसिस करने से नहीं पाता। इसलिए ये इस टाइप ऑफ नॉलेज है सिंथेटिक नॉलेज। तो ये नॉलेज एक साइड से सिंथेटिक भी है और दूसरे साइड से ये ए प्रायरी भी है। তাহলে কান্ট যে তার নলেজের কান্ট যে জ্ঞানের কথা বলেছেন, যে তিনি বলেছেন যে প্রকার জ্ঞান হচ্ছে মানে সবথেকে উন্নত মানের জ্ঞান, সেই ধরনের জ্ঞানে কি থাকবে না, একাধারে নতুনত্বও থাকবে, আবার অন্যদিকে কি থাকবে না, সেই ধরনের জ্ঞান কি হবে না, পূর্বত সিদ্ধও হবে। অর্থাৎ সেই ধরনের জ্ঞানে আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে না। তার মানে একদিকে নতুনত্বও থাকবে, অর্থাৎ একদিকে আমি কি করব, একদিকে আমি উদ্দেশ্যকে বিশ্লেষণ করে সেই ধরনের জ্ঞানে আমি বিধেয়কে পাবো না। উদ্দেশ্যকে বিশ্লেষণ করলাম কিন্তু বিধেয়কে পেলাম না, তার মানে বিধেয় সেখানে কিছু নতুন ইনফরমেশান দিল। আবার ওই ধরনের জ্ঞান কি হবে, ওই ধরনের জ্ঞান কিন্তু আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হচ্ছে না, ওই ধরনের জ্ঞান কিন্তু অভিজ্ঞতার পূর্ব হতেই সিদ্ধ। তাহলে জ্ঞানে একদিকে কি থাকবে, নতুনত্বও থাকবে, আবার একদিকে কি থাকবে, পূর্বত সিদ্ধতাও থাকবে। অর্থাৎ ওই জ্ঞানে একদিকে পূর্বত সিদ্ধতাও থাকবে, আবার একদিকে নতুনত্বও থাকবে। তাহলে এরকম ধরনের জ্ঞানের উদাহরণ হিসাবে কান্টের বিখ্যাত যে উদাহরণ সেটা হলো 7 + 5 = 12 বা 12। 7 + 5 = 12, ঠিক আছে। তাহলে 7 + 5 = 12 ধরে নিলাম, এটা একটা বচন। এখন 7 + 5 = 12 এই ধরনের বচনে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা? উদ্দেশ্য হচ্ছে 7 + 5, এই পুরোটা হচ্ছে আমার উদ্দেশ্য। বিধেয় কোনটা? বিধেয় হচ্ছে আমার 12, ঠিক আছে। তাহলে 7 + 5 হচ্ছে আমার উদ্দেশ্য, 12 হচ্ছে আমার বিধেয় বা 12 হচ্ছে আমার বিধেয়। এখন দেখা যাক যে এটা পূর্বত সিদ্ধ কিনা। পরিষ্কার বোঝা যাচ্ছে যেহেতু এটা অঙ্কের জ্ঞান, যেহেতু এটা গণিতের জ্ঞান, তাহলে অবশ্যই এটা পূর্বত সিদ্ধ। এই ধরনের জ্ঞানের জন্য আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয় না। হয় কি 7 + 5 = 12, এটা জানার জন্য আমাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয়? কখনোই না, এটা পূর্ব হতেই সিদ্ধ। এটা আমরা জানি যে এই ধরনের জ্ঞানে কি রয়েছে, আবশ্যিকতা রয়েছে, সার্বিকতা রয়েছে, এটা পূর্ব হতেই সিদ্ধ। আচ্ছা, তাহলে এটা পূর্বত সিদ্ধ, পরিষ্কার। আচ্ছা, এই ধরনের জ্ঞানে এই ধরনের জ্ঞানকে কান্ট আবার বলছেন এই ধরনের জ্ঞান কি, এই ধরনের জ্ঞান হচ্ছে সংশ্লেষক। সংশ্লেষক কেন? কারণ এখানে উদ্দেশ্যকে বিশ্লেষণ করে বিধেয়কে পাওয়া যায় না। দেখে যেন মনে হচ্ছে 7 + 5 মধ্যেই তো 12 আছে, তাহলে উদ্দেশ্যকে বিশ্লেষণ করেই তো আমি 12কে পাবো। কিন্তু কান্ট বলছেন না, আমি যদি এখানে দেখি শুধু 7কে বিশ্লেষণ করে কি 12কে পাই না, প্লাস বা যোগ চিহ্ন, যোগ
যোগকে বিশ্লেষণ করে কি আমি 12কে পাই? পাই না। 5কে বিশ্লেষণ করলে কি 12কে পাই? পাই না। তাহলে 7কে আলাদা করে বিশ্লেষণ করলে, যোগকে আলাদা করে বিশ্লেষণ করলে, 5কে আলাদা করে বিশ্লেষণ করলে আমি 12কে পাচ্ছি না। অর্থাৎ 12 এটা কিন্তু একটা নতুন ইনফরমেশান দিচ্ছে, এখানে নতুন তথ্য দিচ্ছে। অর্থাৎ এখানে আমি উদ্দেশ্যকে বিশ্লেষণ করে বিধেয়কে পাচ্ছি না। সেই জন্য এই ধরনের জ্ঞানকে কান্ট বলছেন এই ধরনের জ্ঞান হচ্ছে সংশ্লেষক জ্ঞান। অর্থাৎ এই ধরনের জ্ঞান একাধারে পূর্বত সিদ্ধও বটে, আবার অন্যদিকে সংশ্লেষকও বটে। আচ্ছা, এখন এতক্ষণ তো আমরা জানলাম কান্টের কোন ধরনের জ্ঞানকে কান্ট সর্বোচ্চ সম্মান দিয়েছেন, বা কোন ধরনের জ্ঞানকে কান্ট বলেছেন যে এই ধরনের জ্ঞানই হচ্ছে জ্ঞানের হচ্ছে মানে এই ধরনের জ্ঞানই হচ্ছে মানে সবথেকে উৎকৃষ্ট মানের জ্ঞান। সেই ধরনের জ্ঞান কি না, যে ধরনের জ্ঞানে একদিকে পূর্বত সিদ্ধতাও থাকবে আর একদিকে সেই ধরনের জ্ঞান সংশ্লেষকও হবে। अच्छा, अब देखते हैं कि নলেজ कैसे পসিবল होता है। আচ্ছা, এখন দেখবো আমরা কি যে জ্ঞান কিভাবে সম্ভবপর হয়। তো কান্ট এক্ষেত্রে কি বলছেন? কান্ট এক্ষেত্রে বলছেন যে আমার যখন জ্ঞান হচ্ছে তখন আমার কিভাবে জ্ঞান হচ্ছে, তখন আমি কি করছি, আমি দেশ আর কাল এই দুটো আকারের মধ্যে দিয়ে আমার কি আসছে, আমার সংবেদনগুলো আমার কাছে আসছে। আচ্ছা, আমি বাইরের বস্তু যেটাকে কান্ট বলেছেন থিং ইন ইটসেলফ, মানে যেটা বস্তুর প্রকৃত স্বরূপ, সেই প্রকৃত স্বরূপকে আমরা জানি না। বস্তুর প্রকৃত স্বরূপ আমার কাছে অজ্ঞাত এবং অজ্ঞেয়। বস্তুর প্রকৃত স্বরূপকে আমরা জানি না। আমরা কি পাই? বস্তুর একটা আভাস পাই বা অবভাস পাই। ঠিক আছে, তো যাই হোক, সেই অবভাসে আমার কি আসছে, বাইরের থেকে কিছু বিচ্ছিন্ন সংবেদন আমার কাছে আসছে। সেই সংবেদনগুলো কীরকমভাবে আসছে? সেই সংবেদনগুলো আমার কাছে আসছে ওই দেশ এবং কালের মধ্যে দিয়ে। কারণ আমরা জানি যে কোনো জ্ঞান হতে গেলে কি লাগে, তার একটা টাইম লাগে, একটা সময় লাগে, আর একটা কি লাগে, আর একটা স্থান লাগে। তাহলে স্থান আর সময়কে কান্ট ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। এখানেই কান্ট বোঝা যায় যে কান্ট কত বড় মাপের দার্শনিক ছিলেন, যে তিনি মনে করছেন যে শুধু বিচ্ছিন্ন সংবেদন দিয়েই জ্ঞান হয় না, সংবেদনগুলো কিন্তু একটা মানে বিশেষ দুটো আকারের মাধ্যমে আসে। সেটা কি না, ইন্দ্রিয় শক্তির দুটো আকার। সেই আকার দুটো কি, একটা হচ্ছে দেশ আর একটা হচ্ছে কাল। অর্থাৎ দেশ এবং কালের মধ্যে ওই সংবেদনগুলো এলো, এবং তার উপরে বুদ্ধি কী করলো না, নিজের 12টা প্রকার তার উপর অ্যাপ্লাই করলো। সেই 12টা প্রকারগুলো কি কি? সেই 12টা প্রকার হচ্ছে, কান্ট বলছেন সেই 12টা প্রকারকে কান্ট কোনো সময় মানে তিনি বলছেন যে সেটা কার্যকারণ, দ্রব্য, গুণ, সম্বন্ধ, এরকম বিভিন্নভাবে কান্ট একত্ব, বহুত্ব, এরকমভাবে কান্ট 12টা প্রকারের কথা বলেছেন। বুদ্ধির 12টা প্রকার, এই কার্যকারণ, দ্রব্য, গুণ, সম্বন্ধ, একত্ব, বহুত্ব ইত্যাদি যে বুদ্ধির যে 12টা প্রকার, সেই বুদ্ধির 12টা প্রকার কী করলো, বুদ্ধি ওই সংবেদনগুলোর ওপর সে অ্যাপ্লাই করলো, এবং তার ফলে জ্ঞান সম্ভবপর হলো। অর্থাৎ জ্ঞান কিন্তু এমনি হয়ে গেল না, যে এমন নয় যে শুধুমাত্র ওই সংবেদনগুলো এলো আর আমার জ্ঞান হয়ে গেল। শুধু বাহ্যিক জগৎ থেকে আমি কিছু লাল, নীল, হলুদ, সবুজ সংবেদন পেলাম এবং আমার জ্ঞান হয়ে গেল, তা কিন্তু না। আমি লাল, নীল, হলুদ, সবুজ বা যা কিছুই সংবেদন পাই না কেন, যে কোনো কিছুই আমি সংবেদন পাই না কেন, যা কিছুই সংবেদন আমার আসুক না কেন, সেটা আসছে কোথায়? সেটা আসছে কিন্তু ওই দেশ এবং কালের ওই আকারের মধ্যে দিয়ে। ওই দেশ এবং কাল নামক দুটো চ্যানেলের মধ্যে দিয়ে আমার ওই সংবেদন রাজি, ওই বিচ্ছিন্ন সংবেদনগুলো আমার সামনে আসছে, আমার মনের সামনে আসছে। আর আমার কি হচ্ছে, আমার বুদ্ধি কী করছে, তার উপর 12টা প্রকার আরোপ করছে, এবং প্রকারগুলো আরোপ করে তাকে মণ্ডিত করে পরিপূর্ণ জ্ঞান সম্ভব করছে। অর্থাৎ কান্ট বলছেন কি, তাহলে বুদ্ধি এবং অভিজ্ঞতা এইভাবে উভয়ের সহযোগেই আমার জ্ঞান সম্ভবপর হচ্ছে। ঠিক আছে, আর কান্ট কি বলছেন, আমরা প্রকৃত বস্তুর জ্ঞান পাই না, আমরা যে জ্ঞান পাই তা হচ্ছে বস্তুর একটা অবভাস মাত্র। অর্থাৎ থিং ইন ইটসেলফের জ্ঞান আমরা পাই না, আমরা যা পাই তা হচ্ছে শুধুমাত্র অবভাসের জ্ঞান। ঠিক আছে। अच्छा, तो कांट क्या कह रहा है कि नॉलेज कैसे पॉसिबल होता है। ठीक है ना, ये हम लोग अब देखते हैं। कांट बोलते हैं कि जो हमारे पास वो सेंसेशन आता है दो फॉर्म के अंदर। वो दो फॉर्म क्या है? वो दो फॉर्म, एक है स्पेस और एक है टाइम। ये दो फॉर्म के अंदर ही वो सेंसेशन, अलग अलग तरह का सेंसेशन, हर एक तरह का सेंसेशन हम लोगों का पास वो फॉर्म के अंदर ही आता है। देन हमारा जो बुद्धि है, हमारा जो इंटेलिजेंस है, वो इंटेलिजेंस उसमें उसका 12 कैटेगरीज
उसमें इम्प्लाई करता है, देन नॉलेज पॉसिबल होता है। तो कैसे होता है? वो जो एक्सपीरियंस से हम लोग सेंसेशन पाता है, और इंटेलिजेंस उसमें 12 कैटेगरीज अप्लाई करता है, देन नॉलेज पॉसिबल होता है। और वो सब सेंसेशन जिसमें आता है वो एक है स्पेस और एक है टाइम। ये तो हम लोग जानते ही है कि ना स्पेस एंड टाइम से ही माने हर नॉलेज का एक स्पेस एंड एक टाइम होता है। तो वो स्पेस टाइम के अंदर ही वो सेंसेशन, वो सब हर एक तरह का सेंसेशन हम लोगों का पास आता है, एंड वो इंटेलिजेंस उसमें 12 कैटेगरीज उसमें इम्प्लाई करता है, देन नॉलेज पॉसिबल होता है। तो वो 12 कैटेगरीज थोड़ा थोड़ा उसका नेम मैं बोलती हूँ। ये है क्वालिटी, क्वांटिटी, रिलेशन, मोडालिटी। इसके ये क्वालिटी के अंदर है यूनिटी, प्लुरलिटी, टोटलिटी। क्वांटिटी के अंदर है रियलिटी, नेगेशन, लिमिटेशन। रिलेशन के अंदर है सब्सटेंस, कॉज एंड इफेक्ट, हाँ, रेसिप्रोसिटी। मोडालिटी के अंदर है पॉसिबिलिटी, इम्पॉसिबिलिटी, एग्जिस्टेंस, नॉन एग्जिस्टेंस, नेसेसिटी, कॉन्टिजेंसी। ऐसा तो ऐसा बहुत सारा माने 12 एक्चुअली 12 बहुत सारा नहीं, तो 12 कैटेगरीज है। बुद्धि का 12 कैटेगरीज है। वो 12 कैटेगरीज वो बुद्धि अप्लाई करता है वो सेंसेशन के ऊपर। तो वो जो सेंसेशन आता है उस चैनल से उस चैनल के अंदर, वो टाइम एंड स्पेस के अंदर वो जो तरह तरह का सेंसेशन आता है उसके ऊपर बुद्धि उनका 12 कैटेगरीज अप्लाई करता है, एंड देन हमारा नॉलेज पॉसिबल होता है। तो नॉलेज के लिए क्या है? नॉलेज के लिए एक है इंटेलिजेंस और एक है एक्सपीरियंस। तो दोनों का बैलेंस से ही नॉलेज पॉसिबल होता है। किसी एक से नॉलेज पॉसिबल नहीं होता है। सिर्फ इंटेलिजेंस की सिर्फ एक्सपीरियंस, इससे नॉलेज पॉसिबल नहीं होता है। दोनों का बैलेंस से ही नॉलेज पॉसिबल होता है। তাহলে কান্ট বলছেন যে দুটোরই আমার কি দরকার? ব্যালেন্স দরকার। আমার যেরকম অভিজ্ঞতাও দরকার, সেরকম আমার বুদ্ধি দরকার। বুদ্ধি আমার 12টা প্রকার ওই সংবেদনগুলোর ওপর, সংবেদন রাজির উপর প্রয়োগ করবে। আর সেই সংবেদন রাজিগুলো আসবে কোথায়? না আসবে কার মাধ্যমে? না দেশ এবং কালের মাধ্যমে সেই সংবেদন রাজি আমাদের কাছে আসবে, এবং তার ফলে আমাদের জ্ঞান সম্ভব হবে। এবং কান্ট এক্ষেত্রে বলছেন কি, এক্ষেত্রে মনের ভীষণভাবে গুরুত্ব রয়েছে। যেমনভাবে বস্তু যেমন আমরা তাকে তেমনভাবে জানি, এটা ঠিক নয়। কান্ট বলছেন এর জন্য মনের ভীষণ গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমরা মন সাপেক্ষে ওই জ্ঞানকে জানি। অর্থাৎ আমরা কি করছি না, আমরা আমাদের মনের ভূমিকা এক্ষেত্রে ভীষণভাবে বড়। কেমন? তো এইভাবে কান্ট কি বলছেন না, এইভাবেই কান্ট বলছেন যে বাহ্য জগতের আমার কি হচ্ছে, আমার জ্ঞান সম্ভবপর হচ্ছে। ঠিক আছে? তো कांट क्या कह रहे थे कि नॉलेज पॉसिबल होने के लिए, नॉलेज पॉसिबल होने के लिए हम लोगों का माइंड का जो रोल है वो बहुत इम्पोर्टेंट है। माइंड का रोल ही बहुत इम्पोर्टेंट है, क्योंकि नॉलेज जो अलग अलग तरह का जो सेंसेशन आता है उसमें माइंड माना बुद्धि उसके अंदर 12 कैटेगरीज इम्प्लाई करता है, देन नॉलेज पॉसिबल होता है। इसलिए माइंड का रोल बहुत माने बहुत अहम है, बहुत इम्पोर्टेंट है नॉलेज के लिए। जो जैसा हम लोग उसको वैसा ही नहीं जानते, हम लोग हमारा माइंड से ही उसको जानते हैं। हमारा और दूसरा भाषा में नॉलेज हमारे ऊपर डिपेंड करता है। यही कांट कह रहे थे कि नॉलेज हमारे ऊपर डिपेंड करता है। कांट বলেছেন যে জ্ঞান আমার উপর ডিপেন্ড করে, আমার উপর, মানে আমি যেরমভাবে চাইবো সেরমভাবেই আমি কোনো বস্তুকে জানবো। कांट कह रहे थे कि नॉलेज हमारे ऊपर डिपेंड करता है, क्योंकि हम जैसा चाहे हम उसको वैसा ही जान सकते हैं। ठीक है ना? ঠিক আছে, আজ তাহলে এই অবধি। ঠিক है, आज यहाँ तक। ठीक है।